মধ্যরাত, এক পরিত্যক্ত শস্যাগার, যার ভাঙা দেওয়াল শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা ভয় আর কুসংস্কারের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাতাসে ভাসে পুরনো কাঠ আর ভেজা মাটির এক আদিম গন্ধ। চারদিক নিশ্ছিদ্র, জমাট বাঁধা অন্ধকারে ঢাকা, এমন এক অন্ধকার যেখানে আলো প্রবেশ করতেও ভয় পায়। এই চরম নিস্তব্ধতার মধ্যে একমাত্র শব্দ হয়ে ওঠে নিজেরই হৃদস্পন্দন। এমন এক অন্ধকার যেখানে দৃষ্টিশক্তি এক অর্থহীন বিলাসিতা, চোখ খোলা আর বন্ধ রাখার মধ্যে কোনো তফাৎ নেই। এখানকার নৈশব্দ মোটেও শান্তিপূর্ণ নয়, বরং তা ভয়ঙ্কর। প্রতিটি ইন্দ্রিয় এখানে অতিমাত্রায় সজাগ হয়ে ওঠে। সামান্যতম শব্দ বহুগুণ বিবর্ধিত হয়ে কানে আছড়ে পড়ে। শুকনো তাতার খসখস কিংবা দূরে কোথাও চাঁদের আলোয় এক পুকুর জলের মৃদু আন্দোলন, সবকিছুই যেন এক আসন্ন বিপদের সংকেত। আর এই দম বন্ধ করা অন্ধকারের বুক চিরে ভেসে ওঠে এক ফ্যাকাশে ছায়ামূর্তি, কোনো অশরীরী ভৌতিক অবয়ব যা বাতাসের মধ্যে দিয়ে উড়ে যায় না, বরং যেন গলে যায়। ডানার একটি ঝাপটানির শব্দ নেই, পালকের সামান্যতম ঘর্ষণের আওয়াজ নেই। গ্রামের লোক কথায় যুগ যুগ ধরে চলে আসার সেই প্রেতাত্মা পাখি, যা মৃত্যুর বার্তা নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। শিরদানা দিয়ে যখন ভয়ের এক শীতল স্রোত নেমে আসে আর মন মেনে নিতে চায় যে এই অলৌকিক শক্তিই বুঝি মৃত্যুর অগ্রদূত, ঠিক তখনই সেই প্রাচীন ভ্রমটা চুরমার হয়ে ভেঙে পড়ে। কারণ এটা কোনো আত্মা বা অশুভ শক্তি নয়, এটা তার চেয়েও অনেক বেশি বাস্তব আর হিমশীতল এক সত্যি। এটা এক জীবন্ত রক্তমাংসের প্রাণী। চলুন এবার লোককথার ছায়া থেকে বেরিয়ে বিজ্ঞানের কঠিন বাস্তবতায় প্রবেশ করা যাক। পরিচয় করা যাক বার্ন আউল বা লক্ষ্মী প্যাঁচার সঙ্গে, যার বৈজ্ঞানিক নাম টাইটো অ্যালবা। কুসংস্কারের চাদর সরিয়ে দেখলে যা চোখে পড়ে তা হলো বিবর্তনের এক অনবদ্য সৃষ্টি। এটি কোনো ভূত নয়, এটি এক জীবন্ত স্টেলথ বোমারু বিমান, প্রকৃতির নিজস্ব এক নিখুঁত ঘাতক যন্ত্র। কিন্তু মূল প্রশ্নটা হলো, পদার্থবিদ্যার কোন সূত্রকে ফাঁকি দিয়ে একটি পাখি বিন্দুমাত্র শব্দ না করে উঠতে পারে? কিভাবে সে অ্যাবসলিউট অ্যাকাউস্টিক জিরো বা সম্পূর্ণ শব্দহীন অবস্থা অর্জন করে? এর পেছনের প্রযুক্তিটা ঠিক কী, যা আমাদের আধুনিক স্টেলথ টেকনোলজিকেও যেন হার মানায়? এর উত্তর লুকিয়ে আছে এর শরীরীয় গঠনে। এই অবিশ্বাস্য ক্ষমতার উৎস কোনো জাদু নয়, বরং এর ডানার অত্যাধুনিক গঠন। মূলত 3টি শারীরিক অভিযোজন এর ডানাগুলোকে এমন ক্ষমতা দেয় যা বায়ুপ্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং শব্দ তরঙ্গকে উৎপন্ন হওয়ার আগেই ধ্বংস করে দেয়। এটি প্রকৃতির নিজস্ব অ্যারোডাইনামিক ইঞ্জিনিয়ারিংয়ের এক চরম নিদর্শন, যা লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফসল। একবার একটা সাধারণ পায়রার কথা ভাবা যাক। যখন সেটি ওড়ে, তার ডানার সশব্দ ঝাপটানি বাতাসে এক বিশৃঙ্খল আলোড়ন বা টার্বুলেন্ট এয়ার ফ্লো তৈরি করে, যা আমরা শুনতে পাই। কিন্তু লক্ষ্মী প্যাঁচার ডানার গল্পটা সম্পূর্ণ আলাদা। এর ডানার গঠন বায়ুপ্রবাহকে মসৃণ, স্তরীভূত বা ল্যামিনার রাখে, আর যা সামান্য শব্দ উৎপন্ন হয় তাকেও শুষে নেয়। এর নীরবতার প্রথম স্তম্ভ হল ডানার সামনের কিনারায় থাকা চিরুনির মতো এক বিশেষ গঠন। এই অংশটি বাতাসকে আঘাত করার মুহূর্তে তাকে ছোট ছোট ঘূর্ণিতে ভেঙে দেয়, যা বড় আকারের শব্দ সৃষ্টিকারী টার্বুলেন্স তৈরি হতেই দেয় না। দ্বিতীয় স্তম্ভ হল ডানার পেছনের প্রান্তের নরম ঝালর, যা বাতাসকে পুনরায় মিলিত হতে সাহায্য করে কোনো রকম শব্দ ছাড়াই। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোজনটি হল এর পালকের উপরিতলে থাকা মখমলের মতো আস্তরণ। এই পৃষ্ঠটি পেনুলা নামক লক্ষ লক্ষ অতি সূক্ষ্ম, লম্বা এবং নমনীয় তন্তু দিয়ে তৈরি, যা একটা নরম ছিদ্রযুক্ত জালের মতো গঠন তৈরি করে। এর একটি দ্বৈত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে, যা এই পাখিকে প্রায় অদৃশ্য করে তোলে। এই মখমলের আস্তরণ একই সঙ্গে দুটো কাজ করে। প্রথমত, এটি পালকের ওপর দিয়ে বয়ে যাওয়া বায়ুপ্রবাহের শব্দকে শোষণ করে নেয়, যা অ্যারোডাইনামিক নয়েজ কমায়। দ্বিতীয়ত, এটি ডানার পালকগুলোর একে অপরের সাথে ঘষা লাগার ফলে উৎপন্ন হওয়া স্ট্রাকচারাল নয়েজকেও পুরোপুরি মুছে দেয়, যা উড়ানের সময় প্রায় অনিবার্য। এই মখমলের আস্তরণ একটা শুকনো লুব্রিকেন্টের মতো কাজ করে, যা পালকের ঘর্ষণের শব্দকে অন্যান্য পাখির তুলনায় প্রায় 20.9 ডেসিবেল পর্যন্ত কমিয়ে দেয়। এই পার্থক্যটা এতটাই বেশি যে তা প্রায় সম্পূর্ণ নীরবতা এবং ফিসফিস করে কথা বলার মধ্যেকার পার্থক্যের সমান। এই ক্ষমতাই তাকে অ্যাকোস্টিক জিরো অর্জনে সাহায্য করে। তাহলে আমরা বুঝলাম প্যাঁচা কিভাবে নিঃশব্দে ওড়ে, কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হলো কেন? এই ক্ষমতার আসল উদ্দেশ্য আত্মরক্ষা নয়, বরং আক্রমণ। এই নিঃশব্দ উড্ডয়ন তার শিকার ধরার জন্য তৈরি এক অত্যাধুনিক শ্রবণভিত্তিক টার্গেটিং সিস্টেমের একটি অপরিহার্য অঙ্গ। এটা তার মারণাস্ত্রের প্রথম ধাপ। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, নিশ্ছিদ্র অন্ধকারে যেখানে এক ফোঁটাও আলো নেই, সেখানেও সে শিকারের নিখুঁত অবস্থান চিহ্নিত করে কিভাবে? এখানেই তার ডানার ভূমিকা শেষ হয় আর শুরু হয় তার মাথার ভেতরে থাকা অনবোর্ড বায়োলজিক্যাল কম্পিউটারের খেলা। এটা তার নিজস্ব এক অবিশ্বাস্য গাইডেন্স সিস্টেম। প্যাঁচার হৃদয়ের মতো আকৃতির মুখের চাকতি বা ফেসিয়াল ডিস্কটা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা একটা শক্তিশালী বায়োলজিক্যাল প্যারাবোলিক অ্যান্টেনা। এর শক্ত ও ঘন পালকগুলো দূর থেকে আসা ক্ষীণতল শব্দ তরঙ্গকেও সংগ্রহ করে, তাকে কয়েক গুণ বিবর্ধিত করে সোজা কানের ছিদ্রে পাঠিয়ে দেয়, অনেকটা স্যাটেলাইট ডিশের মতো।
কিন্তু প্যাঁচার ত্রিমাত্রিক শ্রাবণের আসল রহস্য লুকিয়ে আছে তার সবচেয়ে অদ্ভুত শারীরিক গঠনে। ওর কান দুটো প্রতিসম নয়, অর্থাৎ বাঁদিকের কানের ছিদ্রটা ডান দিকের চেয়ে সামান্য উঁচুতে থাকে। প্রকৃতির এই ইচ্ছাকৃত ত্রুটি আসলে কোনো ভুল নয়, বরং এটাই তাকে এক অবিশ্বাস্য ক্ষমতা প্রদান করে, যা তাকে অন্ধকারও দেখতে সাহায্য করে। এই অসম বা অ্যাসিমেট্রিক্যাল কানের গঠনই প্যাঁচার মস্তিষ্ককে সাহায্য করে শব্দের একটা নিখুঁত ত্রিমাত্রিক মানচিত্র বা 3D সাউন্ড ম্যাপ তৈরি করতে। এটা তার নিজস্ব জিপিএস সিস্টেম, যা স্যাটেলাইট দিয়ে নয় বরং শব্দ দিয়ে চলে, আর শিকারের সঠিক এক্স, ওয়াই এবং জেড কোঅর্ডিনেট নির্ণয় করে তাকে লক্ষ্যে পৌঁছে দেয়। এর মস্তিষ্ক দুটো ভিন্ন ধরনের সংকেত বিশ্লেষণ করে। কোনো শব্দ দুটো কানে পৌঁছানোর মধ্যে সময়ের যে মাইক্রোসেকেন্ডের পার্থক্য, যাকে বলে ইন্টার অরাল টাইম ডিফারেন্স বা আইটিডি, তা দিয়ে মস্তিষ্ক শব্দের অনুভূমিক বা এক্স অক্ষের অবস্থান নির্ণয় করে। আর দুটো কানের শব্দের তীব্রতার যে পার্থক্য বা আইএলডি, তা দিয়ে উল্লম্ব বা ওয়াই অক্ষের অবস্থানটা বুঝে নেয়। পুরো প্রক্রিয়াটা একবার ভাবুন। ফেসিয়াল ডিস্ক শব্দটাকে সংগ্রহ করে বিবর্ধিত করল, অসম কান দুটো শব্দ পৌঁছানোর সময় আর তীব্রতার সূক্ষ্ম পার্থক্যটা ধরল। এরপর মস্তিষ্ক এই ডেটা দিয়ে এক্স এবং ওয়াই অক্ষের স্থানাঙ্ক তৈরি করল এবং গভীরতা বা জেড অক্ষের দূরত্ব মেপে ফেলল। আর তারপর সম্পূর্ণ অন্ধকারের মধ্যে সেই ত্রিমাত্রিক ম্যাপ অনুসরণ করে শিকারের ওপর নিখুঁত প্রাণঘাতী আক্রমণ হানল। এই সিস্টেমটা এতটাই নিখুঁত যে প্যাঁচা শুকনো পাতার নিচে বা এমনকি মাটির তলায় লুকিয়ে থাকা একটা ইঁদুরের হৃদস্পন্দনের শব্দ শুনে তার অবস্থান মাত্র 1 ডিগ্রির মধ্যে চিহ্নিত করতে পারে। এটা প্রকৃতির এক বিস্ময়কর নিউরো ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ, যা আমাদের আধুনিক প্রযুক্তিগত কল্পনাকেও যেন ছাপিয়ে যায়। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? একদিকে নিঃশব্দে ওড়ার জন্য নিখুঁত অ্যারোডাইনামিক হার্ডওয়্যার, আর অন্যদিকে শিকারের অবস্থান চিহ্নিত করার জন্য ত্রিমাত্রিক অডিটরি ওয়েটওয়্যার। এই দুটো মিলিয়েই বার্ন আউল এক সম্পূর্ণ এবং নিখুঁত নিশাচর শিকারী যন্ত্রে পরিণত হয়েছে, প্রকৃতির এক নিখুঁত জৈব অস্ত্র। সুতরাং সেই প্রাচীনকালের ভয়ের গল্প বা প্রেতাত্মা পাখির ধারণাগুলো আসলে ভুল ছিল না। সেগুলো ছিল এমন এক উচ্চ স্তরের বায়োলজিক্যাল টেকনোলজিকে ব্যাখ্যা করার এক আদিম প্রচেষ্টা, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা বা বিশ্বাস করা সম্ভব ছিল না। ভয়টা অমূল্যক ছিল না, শুধু তার কারণটা অলৌকিক নয়, ছিল নিখাত প্রাকৃতিক ও বৈজ্ঞানিক। এটা কোনো ভূত নয়, এটা তার থেকেও অনেক বেশি কার্যকরী এবং হিমশীতল বাস্তব। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে প্রকৃতি নিজের হাতে যে সবচেয়ে নিখুঁত ঘাতককে তৈরি করেছে, এটা তারই এক জীবন্ত প্রমাণ, এক নিঃশব্দ শিকারী, যা অন্ধকারের এক অপ্রতিদ্বন্দ্বী অধিপতি।